আসসালামু আলাইকুম। আমি হীরা আঞ্জু ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের বাসার পেছনের অংশ। তো এই যে সুন্দর সুন্দর দুজনের ভালোবাসার মুহূর্ত আর কি ভিডিও করে রেখেছি। তো ওনারা হচ্ছেন স্বামী স্ত্রী। ওনারা প্রায় সব দিনই আর কি এখানে ইট ভাঙে। তো ওনাদের দেখে আমার খুব মায়া লাগে। তো মাঝে মাঝে ওনাদেরকে আমি দেখি। তো দেখলাম যে ওনারা দুজনে চা এনে গ্লাসে করে ঢেলে দুজনে চা খাচ্ছে। তো আসলে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো যে আসলে প্রত্যেকটা স্বামী স্ত্রীর উচিত যে এরকম ভালোবাসা থাকা। কারণ সে যে পরিস্থিতিতে থাকুক না কেন, হোক সে ধনী হোক সে গরিব। তো যাই হোক, তারপরে চলে এলাম কিচেনে। তো বেশ কিছু সিম আনা হয়েছিল বলতে এগুলো বাড়ির থেকে আনা হয়েছিল। তো আসলে এত সিম তো খাওয়া যায় না। তো ভাবলাম কিছু ফ্রোজেন করে রেখে দিই। তো আমি এগুলোকে হালকা পানিতে, গরম পানিতে ভাপে একটু করে তো পানি থেকে তুলে এখন একটা ছড়ানো ডালাতে মানে ছড়িয়ে দিলাম, যাতে গরমগুলো তাড়াতাড়ি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কারণ দেখা যায় গরম থাকলে আবার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন আবার রান্না করার সময় ভালো লাগবে না। তো যাই হোক, অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। তো এটা হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনার সময়। আর এই ভিডিওটি হচ্ছে তো যখন আর কি বেলি রোডে অগ্নিকাণ্ড ঘটেছিল, তো তার 2 দিন মানে 3 দিন পর আর কি এই ভিডিওটি করা আমার। তো তখনকার আর কি এই ভিডিওটি আমি করেছিলাম যে আসলে এটা দেখে, এই বিল্ডিংটা দেখে আমার এতটাই কষ্ট লেগেছে যে কি বলবো। যে আসলে মোবাইল টিভিতে দেখে যেটুকু খারাপ লেগেছে তার থেকে বেশি কষ্ট লেগেছে যখন এর সামনে দিয়ে আসি। তো আসলে কি করা, ভাগ্যের লিখন তো আসলে খণ্ডানো যায় না। তো আসলে যারা দূর থেকে দেখেছে তারা তো মানে তারা যেটুকু কষ্ট পেয়েছে। আর আমার মেয়ের স্কুল যেহেতু এদিকে, তো আমার তো প্রায় প্রতিদিনই এদিকে আসতে হয়। আর এই পোড়া বাড়িটা আসলে আমাকে সেই মানে মুহূর্তগুলো আর কি চোখের সামনে মনে হয় চলে আসে। তো আসলে কি বলবো, এই বিল্ডিংয়ে অনেক স্মৃতি আছে। আসলে আমার মেয়ে এখানে পড়ার আগে থেকেই আমি বেলি রোডে যাওয়া আসা করি। তো আসলে কি বলবো, আসলে ভাষা নেই। তো যাই হোক, এখন আমি মেয়েকে নিয়ে এসে বাসায় এসে ছোট মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ওর খুব ক্লান্ত লাগছিল। তারপরে আমি আর কি রান্না দিকে শুরু করেছি রাতের জন্য। তো গরুর মাংস রান্না করব। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি স্কুলে যাওয়ার আগে সব কিছু আর কি রেডি করে গিয়েছিলাম যে এসে যেন তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি। কেন জানি আমার বাচ্চারা আর মানে গরুর মাংসটা খেতে চায় না, ওদের কাছে মনে হয় ভালো লাগে না। তো ওরা মুরগিটাই বেশি পছন্দ করে। তো হঠাৎ করে বড় মেয়ে বলছিল যে আজকে গরুর মাংস রান্না করো, এটাই খেতে মন চাইছে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না করি। আর এই যে আমি ভালো করে মাংসগুলো ধুয়ে একটু পানি ঝরাতে দিয়েছি। তো যে কোনো ধরনের মাংসগুলো আর কি পানি ঝরিয়ে যদি রান্না করা হয় তাহলেও কিন্তু মাংসের স্বাদটা অটুট থাকে। তো যাই হোক, এই যে আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও উপর দিকে ভেসে উঠেছে। আর যেহেতু গরুর মাংসের মধ্যে অনেক মানে চর্বি আছে, এই জন্য আর কি আমি এখানে একটু তেলের ব্যবহার কম করেছি। কারণ মাংস থেকে দেখা যাবে অনেক তেল উঠবে, তখন বেশি তেল হলে আবার খেতে ভালো লাগবে না। তো এই তো আমি মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে রাখবো, ঢেকে আর কি কষিয়ে নেব। তো আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কে কে আমার সাথে আছেন। তো যারা আমার সাথে আছেন তারা প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুও ভালো লেগে যায়
তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। তো যাই হোক, এই যে আমার গরুর মাংস এদিকে রান্না হয়ে গেছে। তো আমি শেষের দিকে কিছু কাঁচামরিচ ভেঙে আর কি দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা থাকে, তাহলে আর কি স্মেলটা ভালো লাগে। তো রান্নাবাড়া শেষ করতে করতে আমার আর কি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার পরে আর কি হাজব্যান্ড ফোন করেছিল যে বাহিরে আসো, দেখি কিছু বাজার করা যায় কিনা, যেহেতু সামনে রমজান মাস আসতেছে। আর এখানে আসলে যেগুলো প্রয়োজনীয়, যেগুলো না হলে হয় না, সেগুলোই কেনা হয়েছে, তার বেশি কিছু কেনা হয়নি। আর আমাদের বাসায় রমজান মাসে আর কি ভাজা পোড়াটা খুব একটা খাওয়া হয় না। তো আর ভাজা পোড়া বলতে আমার ২ মেয়ের জন্য আর কি হালকা পাতলা করা হয়। আমি আর আমার হাজব্যান্ড তো একদমই আর কি ভাজা পোড়া খাই না বললেই চলে। আর এখানে একটা লুডুসের প্যাকেট আনা হয়েছিল, যেহেতু বাচ্চারা ম্যাগি লুডুসটা পছন্দ করে। তো এটা হচ্ছে ১২ প্যাকেটের একটা প্যাকেট ছিল। তো ওরা ম্যাগিটাই আসলে খেতে বেশি পছন্দ করে। তো এখানে ছোলা আনা হয়েছিল ১ কেজির মতো। আসলে ছোলাও আমাদের এত লাগে না। আর আসলে রমজান মাসে দেখা যায় কি, আমি ইফতার বেশিরভাগই আমার দই চিড়া দিয়ে কিংবা ফ্রুটস দিয়েই করা হয়। তো ছোলা খুব একটা খাওয়া হয় না। এজন্য বললাম যে কম করেই নিয়ে আসো, পরে যদি লাগে আবার আনা যাবে। তো এটা হচ্ছে ইসবগুলের ভুসি। আসলে শরবত আইটেমের জন্য যেগুলো আর কি প্রয়োজন সেগুলো। আর অন্যান্য জিনিসও আনা হয়েছে এর আগে, যেমন খেজুর। তো খেজুর তো আসলে আমার আব্বু আম্মু যখন ওমরা হজে গিয়েছিল, তো তখন ওনারা ওখান থেকে অনেক বেশি নিয়ে এসেছিল। তো এজন্য আর কি এবার খেজুর কেনা হয়নি, যে ওগুলোতেই হয়ে যাবে। আর এই যে ম্যাগি লুডুসের সাথে এই স্যুপটা ফ্রি দিয়েছে। তো যাই হোক, এই তো আমার বাজারগুলো বের করা হয়েছে। আর এখানে হচ্ছে কিছু গোলমরিচ, তো সাদা গোলমরিচ যেটা, তো গোলমরিচ আমার শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আম, নিয়ে এনে রাখি। আর বর্তমানে বাজারের জিনিসপত্রের যে পরিমাণ দাম, আর রমজান মাস আসলে তো আমাদের দেশে আর কি ভালো একটা বাজারে আর কি বিজনেস হয়, যে যে যত দাম বাড়াতে পারে। আসলে কি বলবো, যে যারা আমরা মধ্যবিত্ত আছি তাদেরই এই হিমশিম মানে হয়ে যায়, আর যারা আর কি একটু গরিব শ্রেণীর তাদের জন্য আসলে খুব কষ্ট হয়, যে তারা কিভাবে খাবে। তো যাই হোক, মেয়ের জন্য সুজি আর কি ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। তো সেগুলো আর কি একটু চুলায় টেলে নিচ্ছি, কারণ সুজিগুলো যদি আমি টেলে না নিই তাহলে এগুলো আর কি রেখে দিলে তো দলা পাকিয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। তো তারপরে এগুলোকে আমি ঠান্ডা করে তারপরে আর কি বয়ামে রেখে দেব।
তো এভাবে রাখলে বেশ কিছুদিন খাওয়ানো যায়। তো এই তো আমার এগুলো সুজি আর কি এখন আমি ঠান্ডা হতে দিয়েছি।